সারাকে যে মুস্তাকিনের মা পছন্দ করেছে এটা আয়শা বেশ বুঝতে পেরেছে। যতক্ষণ সারা তার সামনে থাকছে ততক্ষণই নিখুঁতভাবে সারাকে লক্ষ্য রাখছে। আর কিছুক্ষণ আগেই সেটা খুব ভালো করে উপলব্ধি করেছে আয়শা। সারা হাতে মেহেদি নিয়ে বসেছিল আয়শার বিছানায়। আয়শা সারার ডান হাতের নিচের পাশটাতেও মেহেদি লাগিয়ে দিচ্ছে, যদিও সেটা একরকম জোরপূর্বক, কেননা এত মেহেদি বিয়েবাড়িতে আয়শা ছাড়া দ্বিতীয় কেউ লাগায়নি। সেখানে সারাকে এভাবে কনের সাজে মেহেদি লাগানো হচ্ছে দেখে সে নারাজি। কিন্তু কে শুনে কার কথা? আয়শা কড়াভাবে সারার নারাজকে তিরস্কার জানিয়ে বলেছে, আমার বিয়েতে তোরা সাজবে না তো কে সাজবে? হ্যাঁ, আর হ্যাঁ, তুই তো মেহেদি লাগাতে ভীষণ ভালোবাসিস, তোকে তো আমি আমার বিয়েতে দ্বিতীয় কনের সাজিয়ে সাজাবো। সারা আর সেখানে কিচ্ছু বলতে পারেনি। সারার মেহেদি লাগানোর মাঝখানের দিকে মুস্তাকিনের মা তাদের পাশে এসে বসেছে। ওর গল্প শুনছে আর সারার নম্রতা উপভোগ করছে। সারার অসুস্থতার গল্প শুনে মুস্তাকিনের মা সারার মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ আদর করে দোয়াও করে দিয়েছে। সারার পানি পিপাসা পেয়েছে শুনে কাউকে পানি আনতে না দিয়ে তিনি নিজেই তার ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খাইয়ে দিয়েছে। আয়শার আর বুঝতে বাকি বা থাকে কি তখন? এখন শুধু অপেক্ষা মুস্তাকিনের মতামত জানা। তারপর আয়শা নিজেই সারার সাথে কথা বলবে। আয়শার নিজের ওপর ভরসা আছে, কেননা আগের সারা হলে সে কখনোই এতটা আত্মবিশ্বাস নিয়ে প্রস্তাবটা রাখতে পারত না, আর সারাকেও এ ব্যাপারে বলা হতো না। মোট কথা, ঘটনাটি পুরোপুরি অসম্ভব ছিল। কিন্তু এই সারা এখন যতটা নম্র, শান্ত, ধর্মপ্রেমী হয়েছে, তাতেই আয়শার এই ভরসা সৃষ্টি। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামবে এখন। আয়শা এতক্ষণে জেনে গেছে বরপক্ষ বেরিয়ে পড়েছে। আয়শা, সারা, লাইসা সহ সবাইকে যে যার মতো রেডি হয়ে নিতে বলল। আর কিছুক্ষণের মধ্যে হয়তো ও বাড়ি থেকে সবাই চলে আসবে। এদিকে সবার সাজগোজের মাঝে সারাকেও তৈরি করে দিল মুস্তাকিনের মা। শাড়ি পরাবার সময় সারার কাছে তার আবদার ছিল তিনি সারাকে হালকা করে সাজিয়ে দেবেন। যদিও বয়সটা বেড়েছে, তাদের মতো করে সাজাতে পারবে না, তবুও এটা তার একটা আবদার। সারাও বেশ খুশি হয়েছে মুস্তাকিনের মায়ের এমন বন্ধুসুলভ আচরণে। মনে মনে একবার ভেবেও নিয়েছে যে এজন্যই বোধহয় মুস্তাকিন স্যার এমন নম্র, ভদ্র এবং ইসলামী মাইন্ডের হয়েছে। বরপক্ষ এসেছে প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল। আদর আপ্যায়নেরও কমতি নেই। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, কিছুটা ধুমধামে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে। যদিও হাসিব এমনটা করতে নিষেধ করেছিল, বলেছিল যেন খুব অল্প খরচে বিয়েটা সম্পন্ন করা হয়। কিন্তু বাবা মায়ের চাওয়াটাকেই প্রাধান্য দিতে চেয়ে হাসিবও নিষেধাজ্ঞা করতে পারেনি। হাসিব চারদিকটা একবার চোখ বুলিয়ে দেখে নিল। বাড়িটা লাল, নীল, সাদা আলোতে সাজানো হয়েছে। খুব বেশি লোকের সমাগম নেই, একান্ত কাছের আত্মীয় যারা তারাই এসেছে। কিন্তু তবুও বেশ ধুমধামে একটা ব্যাপার। সবকিছুর মাঝে হাসিবের একটা ব্যাপার খুব ভালো লেগেছে, আর সেটা হলো আয়শা নিজেই বাবাকে দিয়ে তদারকি করে নারী ও পুরুষের জন্য আলাদা অবস্থান করার ব্যবস্থা করেছে। মেয়েদের সাইডে যাবার জন্য সামনে যে দরজাটা রয়েছে, সেখানে দরজার সাথে বড় করে লিখে দেওয়া হয়েছে পুরুষের প্রবেশ নিষেধ। সবটা দেখে মুস্তাকিনেরও বেশ ভালো লেগেছে। কিন্তু মুস্তাকিন বিয়ে বাড়ি আসার পর থেকে মাকে খুঁজেই বেড়াচ্ছে। না জানি সে কি করছে, কোন মেয়েকে পছন্দ করে বসে আছে কে জানে। এই বেটা হাসিব আর আয়শা প্ল্যান করেই তো এজন্য মাকে আগে আনিয়ে নিয়েছে। আয়শা সেই কখন থেকে লক্ষ্য করছে মুস্তাকিনের মা ঘরের এক কোণে বসে দূর থেকে সারার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আয়শা সবার মাঝ থেকে কিছুক্ষণের জন্য আলাদা হয়ে মুস্তাকিনের মায়ের পাশে এসে দাঁড়াল। তার হাতে হাতটা রেখে বলে উঠল, আন্টি, পছন্দ হয়েছে সারাকে? মুস্তাকিনের মা বলল, কেন পছন্দ হবে না? মাশাআল্লাহ, যেমন নম্র ঠিক তেমন ভাবেই সুন্দর। দেখছো না, নীল রঙের শাড়ি আর হালকা সাজে মেয়েটাকে কত সুন্দর লাগছে। মেয়েটার চেহারা মায়ায় ভরা। আয়শা বলল, আলহামদুলিল্লাহ আন্টি, তাহলে আপনি স্যারের সাথে কথা বলে দেখিয়েন। স্যার যদি সম্মতি জানায় তাহলে আমি স্যারের সাথে কথা বলবো ইনশাল্লাহ। মুস্তাকিনের মা বলল, তা না হয় বলবো, ওকে আমি রাজি করিয়ে নিব ইনশাল্লাহ। কিন্তু আয়শা বলল, সারাকে নিয়ে ভাবছেন যে ও সব শুনে রাজি হবে কিনা? চিন্তিত হবেন না আন্টি, আল্লাহ ভরসা। সারা বলল, আয়শা, কিরে এদিকে আয়, শোন। আয়শা বলল, আন্টি আমি ওদিকে যাচ্ছি, কিছু লাগলে বলবেন, আর একদম বেশি ভাববেন না। আয়শা বেশ হাসি খুশি আজ। আয়শাকে নতুন বউয়ের সাজে বেশ সুন্দর লাগছে। সবাই দেখছে আর ফাজলামো করে বলছে, দেখিস আজ তোর বর সারা রাত তোকে দেখেই কাটিয়ে দেবে। রাত প্রায় 10:30 বাজে। 10 মিনিট হল আয়েশার বিয়ে সম্পন্ন হয়েছে। আয়েশার এবার বিদায়ের পালা। আয়েশা যতটা খুশি তার অর্ধেক দিন পূর্ণ হওয়া নিয়ে, ঠিক ততটাই কষ্ট হচ্ছে বাবা মা, নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়ি যেতে হচ্ছে ভেবে। সেখানে যে তার কোনো কষ্ট হবে না সেটা আয়েশা জানলেও নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার কষ্টটা তার দুচোখ থেকে ঝরে পড়ছে। আয়েশাকে বিদায় দিতে বাবা মাও কান্নায় ভেঙে পড়েছে। বড় আদরের মেয়ে যে শ্বশুর বাড়ি যাচ্ছে, নিজেকে সামাল দিতে পারছে না তারা।
আয়েশাকেও সারা সহজে সামলাতে পারছে না, শক্ত করে আঁকড়ে রেখেছে। সারার নিজেরও এমন পরিস্থিতিতে কষ্ট হচ্ছে। বিয়ে নিয়ে কখনো সারা এমনটা ভাবেনি বা দেখেওনি। সারা বিয়ের অনুষ্ঠানে ছোট থেকেই খুব কম যেত, যদিও বা যেতে হতো, যে শেষ অবধি কখনো থাকেনি, যার দরুন আজকের ঘটনাটা সারার জন্য একদমই নতুন। সারার চোখেও ফোঁটা কয়েক পানি পড়ছে। সারা খুব অবাক হল নিজেই নিজের কাণ্ড দেখে। তার মাঝে হঠাৎ মুস্তাকিনের মা সবার মধ্যে বলে উঠল, আপা, আমি বলি কি, আয়েশার যেহেতু খুব মন খারাপ, আর ওখানেও সবাই আয়েশার জন্য নতুন, হয়তো প্রথমেই সবার সাথে কমফোর্টেবল হবে না, আপনি বরং সারা আর লাইসা মাকে ওর সাথে পাঠিয়ে দিন, আমি সঙ্গে সঙ্গে রাখব ওদের দুজনকে। আয়েশার মা বলল, জি আপা, ওদের নিয়ে যান, আপনি আমার মেয়েকে একটু বুঝিয়ে রাখবেন, মন খারাপ যেন না করে। এই শোন সারা, তোরা দুজনও যা আয়েশার সাথে। আয়েশা আর লাইসা কিছু না বলে আয়েশার সাথে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে এলো। সারা এখনও সেভাবে বোরখা নিকাব করা শুরু করেনি, কিন্তু চুলগুলো পুরোটা খোলা অবস্থায় থাকায় বেশ অস্বস্তি বোধ করবে বলে দ্রুতগামী হয়ে একটা স্কার্ফ বোরনা মাথার ওপর নিয়ে নিয়েছে। লাইসা অবশ্য সারাকে খ্যাট দেখাচ্ছে বলে দু একবার তাকে বাঁধাও দিয়েছে, কিন্তু আয়েশা ইশারায় সম্মতি জানালে আশ্বস্ত হয়। আয়েশাকে হাসিবের সাথে মাইক্রোবাসের সামনের দিকে বসিয়ে দেওয়া হয়েছে। ড্রাইভারের পাশে বসেছে রায়হান এবং মুস্তাকিন, আর আয়েশা হাসিবের পিছন দিকটায় মুস্তাকিনের মা সারা এবং লাইসাকে নিয়ে বসেছে। বাকি আরও যে কয়েকজন এসেছিল তারা আরও একটা গাড়িতে আসছে। গাড়িতে ওঠার সময় সারা এবং লাইসার দিকে রায়হান মুস্তাকিন সেভাবে লক্ষ্য না করলেও গাড়ি থেকে নামার সময় মুস্তাকিন মাকে হাত ধরে নামাতে যেই খেয়াল করল সাথে সারা এবং লাইসাও এসেছে। হঠাৎই কেন জানি সারার দিকে চোখ চলে যায় মুস্তাকিনের। মুস্তাকিন কখনো এভাবে সারাকে দেখেনি, এমনকি সত্যি বলতে সারাকে আসলে কেমন দেখতে জানেই না ভালো করে। কখনো মুখের দিকে তাকিয়ে কথা হয়নি সারার সাথে। আজ হঠাৎ এভাবে চোখ চলে যাওয়ার কারণ কি? তবে কি হাসিবের এমন প্রস্তাবের কারণেই সারার প্রতি এমন দৃষ্টি? নিজেই নিজেকে ধমক দিয়ে সেখান থেকে সরে গিয়ে সারা লাইসাকে নেমে আসার সুযোগ করে দিল। মুস্তাকিনের চোখে বারবার সারার চোখ নামিয়ে রাখা মুখটা ভাসছে। কলাপাতা কালারের সিল্ক শাড়ি, হালকা সাজ, কানে একটা ঝুমকো আর ওড়নায় মুড়িয়ে রাখা চুলগুলো বারবার কান ঘেঁষে গালে এসে পড়ছে। সারা সেদিকে লক্ষ্য না করেই নিজেকে ওড়না দিয়ে ঢেকে নেবার আপ্রাণ চেষ্টায় ওড়না বড় করার চেষ্টা করছে। মুস্তাকিন নিজের প্রতি খুব বিরক্ত হচ্ছে তার এমন বোকামির জন্য। বারবার কেনই বা সারাকে নিয়ে ভাবনা ঘিরে ধরছে তাকে। আয়েশা অনেকক্ষণ যাবৎ কাঙ্ক্ষিত মানুষটার জন্য অপেক্ষা করছে নিজের করে পাওয়া স্বামীর ঘরে। আজ তাদের বাসর রাত। বিছানায় বসে থাকতে থাকতে আয়েশা কিছুটা হাঁপিয়ে উঠেছিল বলে ঘরের চারপাশটা হেঁটে হেঁটে ঘুরে দেখছিল। পেছন থেকে হাসিবের সালাম দেওয়া শুনে সামনে ঘুরে দাঁড়িয়ে সালামের উত্তর নিল। কিন্তু যার জন্যে এত অপেক্ষা, সেই কাঙ্ক্ষিত মানুষটা সামনে আসার পরে আয়েশা খানিকটা নেতিয়ে গেছে। আয়েশা কোনোভাবে চোখ তুলে হাসিবের দিকে তাকাতে পারছে না। লজ্জায় গাল দুটো টকটকে লাল টমেটোর মতো দেখাচ্ছে। হাসিব আয়েশার লজ্জা পাওয়া দেখে বলে উঠল, আমার মহারানী লজ্জা পাচ্ছে বুঝি? দেখি একটু আমার দিকে তাকাও দেখি। আয়েশা কিছু বলতে পারছে না। লজ্জাবতী লতা যেমন কারোর ছোঁয়া পেয়ে কুঁকড়ে যায়, ঠিক তেমনি আয়েশাও যেন কুঁকড়ে গেছে হাসিবের হাতের স্পর্শ পেয়ে। হাসিব কথা বলতে বলতেই আয়েশার থুতনি ধরে মুখটা উপরের দিকে করে নিল। আয়েশা চোখ বন্ধ করে রেখেছে, কোনোভাবেই চোখ খুলছে না। মনে হচ্ছে চোখ খুললেই বুঝি খুন হয়ে যাবে হাসিবের চাহনিতে। হাসিব কিছুক্ষণ আয়েশার লজ্জায় মাখা রূপটা উপভোগ করে আয়েশার কপালে হাত রাখল। আয়েশা বুঝতে পেরে গেছে হাসিব এখন তার কপালে হাত রেখে দোয়া পড়ছে। আয়েশা নীরবে চোখ বন্ধ অবস্থাতেই তা অনুভব করল। দোয়া পড়া শেষ করে হাসিব পরম আদরে হাতটা সরিয়ে সেখানে ভালোবাসার প্রথম স্পর্শ রেখে দিল। আয়েশা কিছুটা ছিটকে উঠে লজ্জায় পালাবার চেষ্টা করল, কিন্তু হাসিব ততক্ষণে আয়েশার পিছন থেকে হাত ধরে ফেলেছে। হাতের কবজি ধরে হাসিব ক্রমশ আয়েশার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমার বউ যে এতটা লজ্জাবতী আগে কিন্তু একদমই বুঝতে পারেনি। আয়েশা কিছু বলছে না, শুধু বড় বড় নিঃশ্বাস ফেলছে। কাঁধে হঠাৎ হাসিবের ঠোঁটের স্পর্শ পেয়ে অনেকটা কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, চলো নামাজটা আদায় করে নি। হাসিব বলল, তোমার চুলে এই বেলি ফুলের ঘ্রাণটা বেশ মনোকাড়া। আপনার অজু আছে? না থাকলে অজু করে আসুন, নামাজ পড়ে নি। তুমি জায়নামাজ বিছিয়ে নাও, আমি অজু করে আসছি।
আয়েশা ফ্লোরে দুটো জায়নামাজ বিছিয়ে নিল। জায়নামাজ দুটো নিজেই সঙ্গে নিয়ে এসেছে, সাথে আরও বেশ কিছু হাদিয়াও এনেছে হাসিবের জন্য। কিন্তু এটাই হবে হাসিবকে দেওয়া তার প্রথম উপহার। হাসিব অজু করে এসে দেখতে পেল দুটো একই রকম জায়নামাজ বিছিয়ে রেখেছে। সামনে রাখা জায়নামাজটা হাসিবের জন্য, আর পিছনে রাখা জায়নামাজ আয়েশার। হাসিব বুঝে গেছে আয়েশা তাকে ইমামের স্থান দিয়েছে। দুজনে একসাথে জামায়াতে নামাজ আদায় করে নিল। হাসিব জায়নামাজ গুছিয়ে রাখতে গেলে আয়েশা হাত থেকে জায়নামাজটা নিয়ে বলল, যে সময়গুলোতে আপনি বাসায় নামাজ আদায় করবেন, জায়নামাজ গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিতে চাই। হাসিব সন্তুষ্টিজনক হাসি দিয়ে আয়েশাকে সম্মতি জানালে আয়েশা দুটো জায়নামাজ একসঙ্গে গুছিয়ে রাখতে গেলে হাসিবও চুপি চুপি পেছন দিক থেকে আয়েশাকে নিজের বাহুর মধ্যে আবদ্ধ করে নিতেই আয়েশা একটু আটকে উঠতেই হাসিব বলে উঠল, আরে কি হলো, ভয় পেলে নাকি? হঠাৎ তাই? আমি এমনই করব, বুঝলে? জি বুঝেছি, ছাড়ুন আমি শাড়ি বদলে আসি। অনেকক্ষণ এত ভারী শাড়ি বহন করে ক্লান্ত হয়ে গেছি। বললেই হলো, ছাড়ুন, এত সহজে ছাড়ছি না। কথাটা বলেই হাসিব আয়েশাকে মাজা করে কোলে তুলে নিল। আয়েশা ভ্যাবাচাক্কা খেয়ে বলল, আরে করছেন কি? আপনি জানেন আমার কত ওজন? ইস, ছাড়ুন। হাসিব কোলে নড়াচড়া করতে করতে কথাগুলি বলল, আচ্ছা এই নাও, ছেড়ে দিলাম। বলেই আয়েশাকে দাপাস করে বিছানার ওপর ছেড়ে দিল। আয়েশা ব্যথা না পেয়েও দুষ্টমির সুরে বলে উঠল, ইস, এ তো জোরে কেউ ফেলে, ব্যথা পাই না আমি, আমার কি গন্ডারের চামড়া নাকি? হাসিব হেসে হেসে বলে উঠল, তা হবে কেন? আর আমি কি আমার বউকে ব্যথা দেব নাকি? হ্যাঁ, এই তুমি কি সত্যি ব্যথা পেলে? আচ্ছা সরি মহারানী। আরে ব্যথা পাইনি, আমি তো এমনি। হাসিব আয়েশাকে আর কিছু বলতে দিল না, সেই শুধু বলল, দুষ্টুমি করে বলেছ তাই তো? অনেক দুষ্টুমি করে ফেলেছ, এখন সব দুষ্টুমি আমি করব। বলে হাসিব নিজের সবটা জুড়ে আয়েশাকে আঁকড়ে নিল। অনেক রাত হয়ে গেছে, তবুও মুস্তাকিনের ঘুম পাচ্ছে না। বারবার কেন জানি মনে হচ্ছে সারা কি ওর জন্য উপযুক্ত, আবার রামিসার মতো সারাও না। আমি আর কোনো ভুল কাজ করব না। একবার ভুল সিদ্ধান্তের জন্য যথেষ্ট শাস্তি পেয়েছি, আর চাই না নিজেকে শাস্তি দিতে। রব্বুল আলামিন যা চাইবে তাই হবে, আমি আর চিন্তা করব না। সারা, লাইসা এবং মিষ্টিকে সঙ্গে নিয়ে মুস্তাকিনের মা একটা ঘর দখল নিয়েছে, যেখানে চারজনই এক বিছানাতে, আর সারাকে পাশে নিয়েছে। সারা এখনো বোঝেনি যে মুস্তাকিনের মা কেন তাকে এক্সট্রা কেয়ার নিচ্ছেন। তবে এত কথা গল্পের মাঝে শেষ কথায় যেন সারা দমে গেল। মুস্তাকিনের মায়ের ধারণা মতে বেশ চতুরতা খাটিয়ে প্রশ্নটা করলেও বুঝতে পারেননি যে সে সরাসরি মুস্তাকিনের সাথে সারার বিয়ের কথাই বলে ফেলেছেন। মুস্তাকিনের মা বললেন, মা, বিয়ে নিয়ে কি ভাবছ? বিয়ে করবে কবে নাগাদ? আচ্ছা একটা প্রশ্ন করি, যদি এমন কেউ তোমাকে বিয়ের প্রস্তাব পাঠায় যে ডিভোর্সড, কিন্তু ছেলেটা দিনদার, তুমি কি রাজি হবে? সারা বেশ চমকে যায় তার কথায়। কিছুক্ষণ ভাবছে এমন প্রশ্নের কারণ কি। পরক্ষণেই মনে পড়ে দুপুরের দিকে বলা সেই কথাটি, আমি একাই এসেছি মা, মুস্তাকিনের বউ ওর সাথে থাকে না, ওদের ডিভোর্স হয়ে গেছে অনেক দিন আগে। তাহলে কি উনি স্যারের সাথে আমার বিয়ের কথা ভাবছেন? তা কি করে হয়? উনি আমার শিক্ষক, যদিও ওনাকে আমার ভালো লাগে, যথেষ্ট শ্রদ্ধেয়, কিন্তু স্বামীর জায়গায়। আর উনি তো উফ, কি বলছেন আন্টি এগুলো? কি বলা উচিত আমার? সারার কোনো উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করলেন, কি হলো মা? আন্টি, সত্যি বলতে আমি এখনো বিয়ে নিয়ে কিছু ভাবিনি। তা ঠিক আছে, কিন্তু এমন যদি হয় তাহলে তুমি কি বলবে? আন্টি, সবটা তো আমার উপরে না, রব্বুল আলামিন যেমনটা চাইবেন তেমনটাই হবে। যদি রিজিকে এমন কেউই থাকে তাহলে কি বা করতে পারি? আমি এখন আমার সবটাই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তার উপরেই সব ভরসা। তবে আমি মানলেও আমার বাবা মা এ ব্যাপারে কি বলবে আমার ধারণা নেই। কথাগুলো শুনে মুস্তাকিনের মা একদিক থেকে আশ্বাস পেলেও অন্যদিক থেকে থেমে গেলেন। সত্যি তো, কোনো বাবা মাই তো চায় না বিবাহিত ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে। আর শুনেছি সারার ফ্যামিলি হাই স্ট্যান্ডার্ড, বেশ বড় লোক, আর আমরা তো সাধারণ ফ্যামিলি, কেনই বা মানবে? আন্টি, অনেক রাত হয়ে গেছে, দেখুন মিষ্টি আর লাইসা সে কখন ঘুমিয়ে গেছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ মা, তুমিও ঘুমাও। সারার মাঝে হঠাৎ মোস্তাকিনকে নিয়ে ভাবনার উদয় হল। পাশ ঘুরে ভাবছে, সত্যি বলতে স্যারকে প্রথম থেকেই আমার ভালো লাগে, ভীষণ সৎ এবং আল্লাভীরু মানুষ। তা না হলে কি একবারও আমার দিকে লক্ষ্য করে দেখত না? আর তাছাড়াও হঠাৎ সেদিন স্যার বিবাহিত শুনে বুকের মধ্যেও ছ্যাত করে উঠেছিল।
হয়তো স্যারের প্রতি ভালো লাগা থেকেই এমন হয়েছিল, কিন্তু স্যারের জীবনে সত্যিই যে এত বড় আঘাত পেয়েছে দেখলে বোঝাই যায় না। কতটা হাসি খুশিভাবে সবার সাথে কথা বলে, অনেক প্রাণবন্ত। হঠাৎ কেন এখন মনে হচ্ছে যে স্যার ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পায়। আন্টি কি সত্যিই আমাকে স্যারের বউ করতে চান? ইস, এসব কি ভাবছি আমি! না, কোনো নন মাহারাম পুরুষকে নিয়ে ভাবনা বা কল্পনা করা তো না জায়েজ। উফ, আল্লাহ মাফ করুন, আর ভাববো না এসব। সব তো তোমার উপর ছেড়ে দিয়েছি রাব্বুল আলামিন, তুমিই তো আমার একমাত্র অভিভাবক। হাসিবের বিয়ের পর থেকেই মুস্তাকিনকে কেমন ম্লান দেখাচ্ছে, মনে হচ্ছে সবসময় একটা দোটানা দাকে তার করে বেড়াচ্ছে। মুস্তাকিনের মা ব্যাপারটা তার তীক্ষ্ণ দৃষ্টিতে ঠিকই লক্ষ্য করল, কিন্তু সে নিজেও কিছু ছেলেকে বলছে না। হাসিবের বিয়ের পরের দিন বাড়িতে ফেরার আগে তিনি সারাকে স্পষ্ট করেই বলেছিলেন। মুস্তাকিনের মা বলল, সারা মা, তোমাকে একা কিছু কথা বলতে চাই, একটু এদিকে আসবে? সারা একবার লাইসার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে পাশেই সরে গিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছিল। জি আন্টি, বলুন। সারা, কাল থেকে অনেক ভনিতা করেছি, এইভাবে কথা বলে আমি খুব জুত পাই না, তাই চলে যাওয়ার আগে সরাসরি কিছু কথা বলতে চাই। জি? কিছুটা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়েই বলল, সারা, আমাকে আয়েশা মূলত ওর বাসায় আগেই দেখে নিয়েছিল তোমাকে দেখানোর উদ্দেশ্যে। আমার ছেলেটা ভীষণ একা, একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল। মেয়েটাকে নিজের মনের মতো তৈরি করে নিতে পারেনি বলবো না, মেয়েটা চেষ্টা করেনি। যা হোক, ওর ব্যাপারে বেশি কিছু নাই বলি, মেয়েটাই আমার ছেলেকে একা করে চলে গেছে। অনেক বুঝিয়েছি সবাই, কিন্তু কোনো লাভ হয়নি। এমনকি কি আন্টি? ও অন্তঃসত্ত্বা ছিল, কিন্তু সেই পরিস্থিতিতেও একটু দ্বিধা কাজ করেনি আমার ছেলেকে ছেড়ে চলে যেতে, বরং খবরটা আমাদের জানায়নি পর্যন্ত। যখন খুব রাগারাগি জেদজাদি শুরু করল, মুস্তাকিন শুধু বলেছিল, তুমি মুক্ত। বিশ্বাস করবে, এক মুহূর্ত আর বাসায় থাকেনি। মনে হয় আগেই থেকে কাগজ রেডি করা ছিল, পরের দিনই ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছিল। আমার ছেলেটাও কষ্টে অভিমানে সই করে দিয়েছিল। তার কিছুদিন পর জানতে পারি যে ও অন্তঃসত্ত্বা ছিল এবং অ্যাবর্শনও করিয়ে ফেলেছে। আমার ছেলেটা বলতেই আর নিজেকে সামলাতে পারলেন না, কেঁদে উঠলেন। সারা কিছু বলল, শুধু তার কাছে এগিয়ে এসে সান্ত্বনাস্বরূপ হাতটা ধরল। মুস্তাকিনের মা নিজেকে কিছুটা সামলে নিয়ে আবার বলতে শুরু করল, রাইসা চলে যাবার জন্য যতটা কষ্ট পেয়েছিল, তার থেকে বেশি কষ্ট পেয়েছিল এত বড় কথা লুকানোর জন্য। বিশ্বাস করবে না মা, আমার ছেলে উন্মাদের মতো এদিক সেদিক ছুটে বেড়াচ্ছিল, শুধু বলতো, মা, ও কি করে আমার সন্তানকে হত্যা করতে পারল। কথাগুলো বলে চোখটা মুছে নিলেন। আর ফেরাতে চাননি ওনাকে? না, তারপর থেকে মুস্তাকিন রাইসা নামটাকেই সহ্য করতে পারে না, মনে প্রাণে ঘৃণা করে। বলে, মা, আমি ভাবতেও চাই না কোনো হত্যাকারীকে কখনো ভালোবেসে বিয়ে করেছিলাম। জানো, আমি কত কেঁদেছি, কত বুঝিয়েছি, সে রুম থেকেই বের হতো না, ঘর অন্ধকার করে সারা দিন পড়ে থাকত। জোর করে যা একটু খাওয়াতাম ওটাই নিজে থেকে খেতেও চাইত না, কিচ্ছু বলতো না। সারা সবকিছুর মাঝখানে একবার বোঝার চেষ্টা করল উনি হঠাৎ তাকে এগুলো কেন বলছে। তুমি নিশ্চয়ই ভাবছ তোমাকে এগুলো কেন বলছি। মানে, আমি মরে গেলে আমার ছেলের আর কেউ নেই। ওর বাবা মারা যাবার পর নিজেকে একটু একটু করে স্বাভাবিক করেছে, অনেক কষ্ট করেছে এই ২-৩টা বছর। এখন আমিই ওর দুনিয়া। আমি নিঃশ্বাস ত্যাগ করা মানে আমার ছেলেটা এতিম হয়ে যাওয়া। অনেক কষ্টে রাজি করিয়েছি বিয়ের জন্য। তুমি মেয়ে হিসেবে মাশাল্লাহ অনেক ভালো। যদিও তোমার বাবা মায়ের একটা নামডাক আছে, তোমার বাবা মায় হয়তো চাইবে না একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে, তবুও আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই, আর তার আগে তোমার সাথে কথা বলতে চাইলাম, কারণ আমি মনে করি তোমার মতামতটাই আগে। তুমি সম্মতি না দিলে আগাবো না। এক নাগারে অনেক কথা বলে দম নিল। ভাবভঙ্গিটা সারার মতামত জানার আগ্রহ স্পষ্ট প্রকাশ করছে। সারা বুঝে উঠতে পারছে না কি বলবে, কি বলা উচিত। এখনো মোমেনা খাতুনের হাতটা নিজের হাতের মধ্যেই রয়েছে সারার। হলহত কি ভাবতেই বলে ফেলল, আন্টি, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। যদিও আমার ভাই আছে, তারা হয়তো এমনটা চাইবেন না। তারা অত্যাধুনিক সংস্কৃতিপ্রিয় মানুষ, তবে আগেই হতাশ হয়ে পিছিয়ে যাওয়া মূর্খতা।
তাই আমি বলছি আপনি আমার বাসায় প্রপোজাল পাঠান, আর আমিও ইস্তেখারা করি। রেজাল্ট যেমন হয় সেভাবেই আগাবো ইনশাল্লাহ। মুস্তাকিনের মা মোমেনা খাতুনের কপালে গুটিয়ে থাকা চিন্তারেখাগুলো কিছুটা টান হল। কিছুটা আশ্বাস পেলেও একেবারে দুশ্চিন্তা দূর করার মতো কিছু পায়নি। তবে এই মুহূর্তে এতেই তিনি সন্তুষ্ট। এখন রবের কাছে বেশি বেশি দোয়া করাই মূল মন্ত্র। সারা আয়েশাকে আর তেমন ঘাটায়নি। হঠাৎ কেন স্যারের সাথে বিয়ে করার কথা ভাবল? হয়তো ভালো মন্দ কিছু ভেবেই আগিয়েছে। তবে সারা বর্তমানে ভালো করে উপলব্ধি করতে পারে দিনদার জীবনসঙ্গীর অভাবটা। সে তার জীবনে আসলে পার্শ্ববর্তী প্রতিকূলতা কাটিয়ে উঠতে সহজ হতো। আত্মীয় মহল, পাড়া প্রতিবেশী, বন্ধু মহল থেকে নিজেকে আড়াল করার জন্য এতটা কষ্ট করতে হতো না। এত বেশি প্রশ্নের সম্মুখীন হতে হতো না। বাবা কিংবা ভালো মা কোনো প্রতিক্রিয়া না দেখালেও বেশ বোঝা যায় তারাও এতে অসন্তুষ্ট। তারা নিজেদের সংস্কৃতির মাঝে সারাকেও ডুবিয়ে রাখতে চায়। একে একে আয়েশা হাসিবের থেকে বিদায় নিয়ে সবাই নিজের বাড়ি ফিরে যায়। শুরু হয় দুজনের নতুন সংসার। আয়েশাকে খুব বেশি বেগ পেতে হয়নি স্বামীর সংসারে নিজেকে মানিয়ে নিতে। সবাই যথেষ্ট প্রাণোচ্ছল এবং অমায়িক। প্রতিদিনের মতো আজও আয়েশা তাহাজ্জুদের জন্য উঠে গেছে। নিজে নামাজের জন্য তৈরি হতে যাবার আগে অল্প একটু পানি ছিটিয়ে হাসিবের ঘুম ভাঙিয়ে দিয়ে গেল। নিজের ভুলেও সে এখন হাসিবের কাছাকাছি ভিড়ল না। এত রাতে নিজেকে আবার হাসিবের কাছে সমর্পণ করতে পুরোপুরি অনিচ্ছুক। হাসিবও বুঝতে পেরে দুষ্টুমি ভরা কঞ্চে বলে উঠল, আমার ঘুম ভাঙছে না, একা একা ফ্রেশ হতে চলে গেলে দেখবে আবার ঘুমে তলিয়ে গেছি। আয়শা কিছু না বলি দুজনেই একসাথে ফ্রেশ হয়ে নিল। হাসিবের এতদিন দেখে আসা স্বপ্ন আজ পূরণ হল। সত্যি আজ তার বউ তাকে তাহাজ্জুদের জন্য ডেকে একসাথে নামাজ আদায় করল। নামাজ শেষে কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করল। বাস্তবে থেকেও বারবার মনে হচ্ছিল যেন স্বপ্নের মাঝেই হারিয়ে গেছে। আর মন চাইছে এই ঘুমটা যেন কখনো না ভাঙে। এই স্বপ্নটা আমি আজীবন দেখে যেতে চাই। মুস্তাকিন কি মনে করে আজ ইস্তেখারা করল? সারার সাথে যে বন্ধনে বেঁধে দেওয়ার কথা চলছে সেটাতে রব্বুল আলামিনের সম্মতি আছে কিনা এটাই জানার মুখ্য বিষয়। দিনগুলো কেমন যেন খুব দ্রুত চলে যাচ্ছে। দেখতে দেখতে আয়েশার বিয়ের প্রায় 15 দিন চলে গেছে। আয়েশা আবার সত্যিই ভাবল সারা এবং স্যারের ব্যাপারে একটু সিরিয়াস হতে হবে। সারাকে দুবার ফোন দিতেই ওপাশ থেকে শোনা গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ, আছি ভালো। তুই কেমন আছিস? কি কেমন লাগছে তার? কিছুটা দুষ্টুমি কণ্ঠে প্রশ্ন করল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোস্ত, আমি রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না জানিস। আজ সত্যি নিজেকে পরিপূর্ণ মনে হয়। নিজের ঘরটাকে জান্নাতি ঘর মনে হয়। মনে হয় স্বামী, শ্বশুর, শাশুড়ি নিয়ে জান্নাতে সংসার করছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হলাম তোর কথা শুনে। একসময় তোকে কত ছোট করে কথা বলেছি, ইসলামকে অবমাননা করে হাসি ঠাট্টা করেছি। আমি আজ বুঝি রব কত আপন। হ্যাঁ, বল কি খবর তোর? সবকিছু ভালো তো? যদি আমার কথা বলিস তবে বলবো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। নিজের অন্তরকে মনে হয় প্রশান্ত আত্মা। আর যদি সব মিলিয়ে বলিস তাহলে বলবো হেদায়েত পাওয়ার পর দুনিয়ায় টিকে থাকার জীবনটা অনেক কষ্টকর। বলি সারা বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আচ্ছা, এখন এটা নিয়ে আর কিছু বলবো না। আমি জানতে চাইলাম তুই আগামীকাল কোথাও বের হবি নাকি বাসায় থাকবি? বের তো হই না, প্রায় 2 মাস হয়ে গেল। শুধু তোর বিয়ের দিন তোর বাড়ি গেলেছিলাম। আমার বাইরের জগতে আর ভালো লাগে না রে। আমি আমার ঘরটাতেই ভালো আছি। কেন জানি মনে হয় বাইরে বেরোলেই কিছু মানুষ আমাকে কোড়মোড় করে চিবিয়ে খাবে। বুঝেছি। আচ্ছা শোন, আমি আগামীকাল সকাল 9টার থেকে তোর বাসায় আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কতদিন দুজনে বসে গল্প করি না। আচ্ছা থাক রে, হাসিব ডাকছে, কাল দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা সালামের উত্তর নিতে নিতেই কেটে দিল। সারার নিজের মধ্যে অভাববোধ অনুভব হলো। বারবার মনে হচ্ছে, হ্যাঁ, আমার জীবনেও তোমাকে ভীষণ দরকার, যে আমার হাতটা শক্ত করে ধরে লাগবে আর সেই হাত ধরেই এগিয়ে নিয়ে যাবে জান্নাতের পথে। ইসলামের এলম আমার মধ্যে ছড়িয়ে দিবে। সারা তাকিয়ে থাকতে পারছে না। চোখগুলো কেমন জ্বালা করছে। চোখ বন্ধ করেই গরম নোনা পানি ঢের পেল বলে। মনের ভেতর থেকে কেউ একজন বলে উঠল, তুমি কোথায় প্রিয়? কবে আসবে আমায় তোমার করে জান্নাতে নিয়ে যেতে? সারা আজ প্রথমবারের মতো নিজেকে বোরখায় আবৃত করে বাড়ির বাইরে বের হল। সারা একদিনে বারবার চেয়েছে এ রূপে, কিন্তু বাস্তবে রূপ দিতে গিয়েও পারেনি। কল্পনাতেই আপাদ মস্তক বোরখায় আবৃত সারাকে দেখেছে। আজ সত্যি বাস্তবে দেখে এক অন্যরকম আত্মতৃপ্তিতে চোখের কোণে বিন্দু পরিমাণ পানি জমেছে।
আজ সারা আর আয়েশা অনেক দিন পর একসাথে ঘুরবে। আয়েশা এসেই জানিয়েছে হাসিবও আসবে 12টা নাগাদ। সারা এ ব্যাপারে কিছু বলেনি, কারণ মনে হচ্ছিল যেই আসুক আর যাক, ওকে তো কেউ দেখতে পাবে না। দুই বান্ধবী মিলে পছন্দের কিছু জায়গা ঘুরে ওমর প্লাজার 7ম তলায় এসে একটা লোক সমাগমবিহীন রেস্টুরেন্টের একদম কর্নারের সিটে যে বসল। আজ সারা এতটা খুশি যে সব জায়গায় সারা নিজেই টাকা দিচ্ছে। তার একটাই কথা, তোর প্রতি কৃতজ্ঞতা কিংবা শুকরিয়া আদায় করেও কম হয়ে যাবে। আজ সব ট্রিট আমার। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে তিনি তোর মতো একটা বন্ধু দান করেছেন। আয়েশা আজ আর সারাকে বাধা দিতে পারেনি। আয়েশা নিজেই চাচ্ছে সারা যেন আজ সব দিক থেকে কমফর্ট থাকে। দুজনে মিলে ফালুদা খেয়ে অপেক্ষা করছে হাসিবের আসার। আজ সারা যেন থামছেই না, অনবরত এটা ওটা বলেই চলেছে। তার এমন হয় অমন হয়, এটা ভাল লাগে না, এটা খুব ভাল লাগে, এটা করলে নিজেকে শান্ত করতে পারে, ওটাই সমস্যা বেশি হয়। আয়েশা সব শুনছে আর কিছু কিছু প্রবলেমের সমাধান নসিহত করছে। সারাও মেনে নিয়ে বলছে, হ্যাঁ ইনশাল্লাহ ফলো করব। আয়েশা কথার ফাঁকে ফাঁকে হাসিবকে মেসেজ করছে তারা কত দূর। যখন জানতে পারল তারা লিফট থেকে বের হচ্ছে, তখনই আয়েশা লাফ মেরে উঠে অপর পাশ থেকে এসে সারার পাশে বসল। সারা কিছুটা হক্কচিয়ে বলল, কিরে, কি হলো হঠাৎ? এতক্ষণ তো থামানোই যাচ্ছিল না, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বকে চলেছিলি, এখন দুম করে নিভে গেলি কেন? কই কিছু না। হাসিব ভাইয়া, কি খাবেন বলুন। কি ব্যাপার, আজ কি তুমি খাওয়াবে নাকি? না না, এমন কিছুই হবে না, আজ আমি তোমাদের লাঞ্চ করাবো। কে মাস্টার মশাই, নাকি তুই লাঞ্চ করাবি? হা হা হা। আমার কোনো সমস্যা নেই তাতে, এটা নিয়ে মজা নেওয়ার কিছু নেই। স্যার, আন্টি কেমন আছে? শরীর ভালো তো ওনার? আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ, প্রেশার লো, কাল হঠাৎই অসুস্থ হয়ে গেছে। কি এত চিন্তা করে বুঝি না। বুঝিস না নাকি বুঝতে চাস না বলতো? ছাড় যাগে, এবার আর আমি বা আন্টি কেউই কোনো কিছু শুনবো না বলে দিলাম, মনে রাখিস। সারা আজ প্রথমবারের মতো নিজেকে বোরখায় আবৃত করে বাড়ির বাইরে বের হল। সারা একদিনে বারবার চেয়েছে এই রূপে, কিন্তু বাস্তবে রূপ দিতে গিয়েও পারেনি। কল্পনাতেই আপাদমস্তক বোরখা আবৃত সারাকে দেখেছে। আজ সত্যি বাস্তবে দেখে এক অন্যরকম আত্মতৃপ্তিতে চোখের কোণে বিন্দু পরিমাণ পানি জমেছে। আজ সারা আর আয়শা অনেকদিন পর একসাথে ঘুরবে। আয়শা এসেই জানিয়েছে হাসিবও আসবে 12টা নাগাদ। সারা এ ব্যাপারে কিছু বলেনি, কারণ মনে হচ্ছিল যে এ আসুক আর যাক, ওকে তো কেউ দেখতে পাবে না। দুই বান্ধবী মিলে পছন্দের কিছু জায়গা ঘুরে ওমর প্লাজার 7ম তলায় এসে একটা লোক সমাগমবিহীন রেস্টুরেন্টের একদম কর্নারের সিটে যেয়ে বসল। আজ সারা এতটা খুশি যে সব জায়গায় সারা নিজেই টাকা দিচ্ছে। তার একটাই কথা, তোর প্রতি কৃতজ্ঞতা কিংবা শুকরিয়া আদায় করেও কম হয়ে যাবে। আজ সব ট্রিট আমার। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে তিনি তোর মতো একটা বন্ধু দান করেছেন। আয়শা আজ আর সারাকে বাধা দিতে পারেনি। আয়শা নিজেও চাচ্ছে সারা যেন আজ সব দিক থেকে কমফর্ট থাকে। দুজনেই মিলে ফালুদা খেয়ে অপেক্ষা করছে হাসিবের আসার। আজ সারা যেন থামছেই না, অনবরত এটা ওটা বলেই চলেছে। তার এমন হয় ওমন হয়, এটা ভালো লাগে না, এটা খুব ভালো লাগে, এটা করলে নিজেকে শান্ত করতে পারে, ওটায় সমস্যা বেশি হয়। সারা সব শুনছে আর কিছু কিছু প্রবলেমের সমাধান নসিহত করছে। সারাও মেনে নিয়ে বলছে, হ্যাঁ ইনশাল্লাহ ফলো করব। আয়শা কথার ফাঁকে ফাঁকে হাসিবকে মেসেজ করছে তারা কত দূর। যখন জানতে পারল তারা লিফট থেকে বের হচ্ছে, তখনই আয়শা লাফ মেরে উঠে অপর পাশ থেকে এসে সারার পাশে বসল। সারা কিছুটা হকচকিয়ে বলল, কিরে, কি হলো হঠাৎ? এতক্ষণ তো থামানো যাচ্ছিল না, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বকে চলেছিলি, এখন দুম করে নিভে গেলি কেন? কই কিছু না। হাসিব ভাইয়া, কি খাবেন বলুন। কি ব্যাপার, আজ কি তুমি খাওয়াবে নাকি? না না, এমন কিছুই হবে না, আজ আমি তোমাদের লাঞ্চ করাবো। কি মাস্টার মশাই, নাকি তুই লাঞ্চ করাবি? আমার কোনো সমস্যা নেই তাতে, এটা নিয়ে মজা নেয়ার কিছু নেই। স্যার, আন্টি কেমন আছেন? শরীর ভালো তো ওনার? আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ, প্রেশার লো, কাল হঠাৎই অসুস্থ হয়ে গেছে। কি এত চিন্তা করে বুঝি না। বুঝিস না নাকি বুঝতে চাস না বলতো? ছাড় যাগে, এবার আর আমি বা আন্টি কেউই কোনো কিছু শুনব না বলে দিলাম, মনে রাখিস। সারা এখন পরিপূর্ণ পর্দা মেনটেন করে চলার চেষ্টা করে। ভালো মাকেও প্রতিটা কাজে নাসিহা করে, বাবাকেও বলে, কিন্তু সারা বুঝতে পারে যে তার বাবা সারার কথাগুলো খুব বেশি গায়ে মাখে না। সারা বাবাকে নামাজের ব্যাপারে বেশ কিছু নাসিহা করেছে। যেমন ধরুন, তুমি পরিবারবর্গকে নামাজের আদেশ দাও এবং ওতে অবিচলিত থাকো। আমি তোমার নিকট কোনো জীবন উপকরণ চাই না, আমিই তোমাকে জীবন উপকরণ দিয়ে থাকি। আর সংযমীদের জন্য শুভ পরিণাম। সূরা তহার, আয়াত 132।
হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। সূরা বাকারার আয়াত ১৫৩। সাইফ চৌধুরী আর কিছু মানুক না মানুত এখন নামাজটা নিয়মিত পড়ার চেষ্টা করেন। অন্তত বাসায় থাকাকালীন নামাজ মিস করেন না, না হলে সারার উৎপাত আর এত এত জ্ঞান শুনতে হবে। সারা নিজেকে এমনভাবে গুছিয়ে নিয়েছে যে এখন কেউ যদি চিটকিরি মেরে কথা বলে, সারার হাসি ছাড়া আর কিছু যায় আসে না। হেদায়েত পাওয়ার অনেক দিন পেরিয়ে যাওয়ার পর সারা বুঝতে পেরেছে আল্লাহর নৈকট্য লাভের সুখটা। সবকিছুর মাঝে বেশ কিছুদিন হলো মনে হচ্ছে কিছু একটা খুব মিস করছে, কিন্তু রাত দিন ভেবেও কুল কিনারা খুঁজে পাচ্ছে না যে মূলত এই পার্থিব দুনিয়াতে তার আর কি চাই। আজ মনটা অন্যান্য দিনের তুলনায় বেশি অশান্ত হয়ে উঠেছে। চরম অস্থিরতা যেন সারাকে পাগল করে তুলেছে। অস্থিরতা কাটাতে সারা 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। বেশ কিছুক্ষণ জিকির করল। আগের তুলনায় কিছুটা শান্ত লাগলেও পুরোপুরি শান্ত করতে পারেনি। সারা আজ অনেক দিন পর আয়শাকে ফোন দিল। একবারের জয়কায় 3 বার রিং হলো, কিন্তু আয়শার খবর নেই। হঠাৎ সারার মনে পড়ে গেল সেদিনের ঘটনা। সারাকে বলা হয়েছিল যে সে যেন ভেবে ডিসিশন জানায়, দরকার হলে ইস্তেখারা করারও পরামর্শ দিয়েছিল। সারাও জানিয়েছিল সে জানাবে, কিন্তু সেদিনের পর থেকে সারা সব ভুলে নিজেকে তৈরি করা নিয়ে এতটা ব্যস্ত হয়ে গিয়েছিল যে সে একরকম ভুলেও গেছিল মুস্তাকিনীর মা অসুস্থ, আর সেই জন্য সে তাড়াতাড়ি মতামত জানতে চেয়েছিলেন। সারার বুকের মধ্যে মনে হচ্ছে কেউ একজন ড্রাম বাজাচ্ছে। কি করবেও এখন? কিছু হয়ে গেল না তো? আচ্ছা, তাই বলে আয়শাও রাগ করে ফোন রিসিভ করবে না? ওর তো আমাকে বোঝা উচিত ছিল। না, আমারই ভুল হয়েছে। এভাবে ব্যাপারটা অবহেলা করা উচিত হয়নি। আন্টি হয়তো অনেক কষ্ট পেয়েছেন। কি করব এখন? আয়শা তো ফোনই তুলছে না। হাসিব ভাইকে কল দিব? উফ, এত অস্থির লাগছে কেন? নিজেকে খুব ছোট মনে হচ্ছে। সারা আয়েশাকে আরও 1-2 বার ফোন করার পরেও রিসিভ করেনি, তাই বাধ্য হয়ে আসিফকে কল দিল। হাসিব বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? সারা বলল, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি সারা বলছি। আয়েশা কোথায়? ওকে বেশ কবার ফোন দিয়েছি, কিন্তু। হাসিব সারাকে থামিয়ে বলল, সারা, আমরা হসপিটালে আছি, হয়তো ফোনের দিকে লক্ষ্য করতে পারেনি, তাই রিসিভ করেনি। সারার অস্থিরতার সাথে এবার ভয়টাও বেড়ে গেল। হসপিটাল কেন? আয়েশা ঠিক আছে তো ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আয়েশা ঠিক আছে। তাহলে? মুস্তাকিনের মা ভীষণ অসুস্থ, গতকাল থেকে হসপিটালাইজড। আমরা কিছুক্ষণ আগে ওনাকে আবার দেখতে এসেছি। ইন্নালিল্লাহ। এখন কেমন আছেন? কোন হসপিটালে আছেন এখন? স্যালাইন দিয়ে রেখেছে, আগের তুলনায় ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা রাজশাহী মেডিকেল হাসপাতালেই আছি, 13 নম্বর ওয়ার্ড, 207 নম্বর রুম। ঠিক আছে ভাইয়া, আমি আসছি। সারার ভীষণ কান্না পাচ্ছে। কাজটা সারা একদম ঠিক করেনি। তিনি সেদিন এত করে হাত ধরে কথাগুলো বলেছিল, আর সে কিনা ব্যাপারটা হেলাখেলা করল। সারা ফ্রেশ হয়ে বোরখা আর নিকাব পরে বেরিয়ে পড়ল। সারার বাসা থেকে খুব বেশি সময় লাগে না হসপিটাল যেতে, তবুও সে সাথে গাড়িটাই নিয়ে নিল যেন আরো দ্রুত পৌঁছতে পারে। সারা বেশ কিছুক্ষণ রুমটা খুঁজাখুঁজি করার পর গন্তব্যে পৌঁছল। তাদের সামনে ভীষণ অসহায় লাগছে। সারা এসেই দেখল আয়েশা, হাসিব, মুস্তাকিন ময়ের পাশে বসে আছি। কি হতেই যেন আপনা আপনি মুস্তাকিনের থেকে চোখ পড়ে গেল। ইস, কত অসহায় লাগছে ওনাকে। মনে হচ্ছে এই 2 দিন খায়নি, ঘুমায়নি। সারা বলল, আসসালামু আলাইকুম। সবাই পেছনে ঘুরে দেখল কালো বোরখায় আবৃত একটা মেয়ে ঘরের এক কোণে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। মুস্তাকিনের ঘুরে তাকাতে হয়নি, সে দরজার দিকেই মুখ করে বসেছিল। সারাকে দেখে কেন জানি বুকের মধ্যে ধুক করে উঠল। তবুও সারার উপর চাপা অভিমান সারার দিকে আর দৃষ্টি রাখতে সমর্থন করল না। সারাকে দেখে আয়েশা কিচ্ছু বলনি, শুধু হাসি ভিতরে আসতে বলল। সারা বেশ বুঝতে পারছে সবাই একটু হলেও তার উপর রেগে আছে। সারাকে ইশারায় কাছে আসতে বলে মুস্তাকিনের মা হাতে বাড়িয়ে দিল। সারা কাছে এসে বুঝতে পারল তার চোখটা ঝাপসা লাগছে। চোখ তুললে তাকালেই ঝর্ণাধারা বয়ে যাবে। সারার হাত ধরে কাছে বসে আস্তে করে বলে উঠল, মুস্তাকিনের মা, কাঁদছ কেন মা? আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। মুস্তাকিন অভিমানী সারার থেকে এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। কান্না ভেজা চুরির সারাকে দেখে বুকের মধ্যে কেমন ঝড় তুলেছে। আরো কিছুক্ষণ তাকিয়ে থাকলে বোধহয় সারার মধ্যে নিজেকে একেবারে হারিয়ে ফেলবে। কিন্তু মুস্তাকিন সেটা চায় না, কারণ সে বুঝে গেছে সারার এই বিয়েতে মত নেই। সারা তাকে গ্রহণ করতে অনিচ্ছুক, এমনকি এতটা অবহেলা করেছে সামান্য হ্যাঁ বা না মতামতটাও জানায়নি। সারা বলল, আমাকে মাফ করবেন আন্টি, আসলে। আয়েশা বলল, আসলে তুই এই বুড়ো মানুষটার দিকে একবারও তাকাসনি। তুই এতটা সেলফিশ ছাড়া। বিশ্বাস কর, তোকে এমন কখনো ভাবিনি। আচ্ছা, বিয়েতে মত নেই, ভালো কথা, তাই বলে সেটাও কি জানানো যায় না? তুই জানিস এই মানুষটা কতটা আশা নিয়ে বসেছিল? মুস্তাকিনের মাকে উদ্দেশ্য করে বলল, জানিস না, জানবি কি করে? তুই তো নিজেকে নিয়েই ব্যস্ত। শোন, তুই মানা করলে ওলাই তো এতটা কষ্ট পেত না,
যতটা তোর অবহেলা দিয়েছে। উনি কি পারতেন না অন্য মেয়ে দেখতে? হাজার মেয়ে আছে মুস্তাকিন ভাইয়ের জন্য, কিন্তু উনি তোর আশায় বসেছিল যে তুই হ্যাঁ না কিছু একটা জানাবি। একদমে কথাগুলো শেষ করে হাসিবের দিকে তাকিয়ে বলল, তুমি ওকে এখানে আসতে বলেছ কেন? থাকো তোমরা, আমি বাইরে গেলাম, আমার আর সহ্য হচ্ছে না ওর ন্যাক আকান্না। সারা আয়েশার কথা নীরবে শুনে যতটা অবাক হলো তার থেকে অধিক বেশি আঘাত পেল, আর নিজেকে সামলে উঠতে পারল না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মুস্তাকিনের মা বলল, হাসিব বাবা, তুমি মুস্তাকিন আর আয়েশাকে নিয়ে বাইরে যাও, আমি সারা মার সাথে একা কথা বলবো। হাসিব বাধ্য ছেলের মতো তাই করতে গেল। কিরে আয়, মুস্তাকিনকে উদ্দেশ্য করে। মা, এসব ছাড়ো না, আমার আর এসব ভাল লাগছে না, তুমি এ নিয়ে আর বাড়াবাড়ি করো না, বলেই বাইরে চলে গেল। সারা মা, তুমি কেঁদো না মা, আসলে তোমাকে বিশ্বাস করে যে আশা নিয়ে বসেছিলাম তার আরও একটা কারণ আছে। সারা কিছু বলল না। আমার ছেলেটা এতিম রে মা, এতগুলো বছর পার হয়ে গেছে, একটা মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি। বলতো আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না মা। কিন্তু জানো, তোমাকে দেখার পর থেকে ছেলেটা এই ধারণা বদলে নিজে সে আমাকে কি বলেছিল সেদিন। সারার চোখে এখনো পানি স্পষ্ট, তবুও বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। মুস্তাকিনের মা বলল, সেদিন তোমাদের সাথে দেখা করে আসার পর আরও 2 দিন ইস্তেখারা করেছে, মোট 3 দিন ইস্তেখারা করে 3 দিনই পজিটিভ রেজাল্ট পেয়েছে। ছেলেটার মুখ চোখে এক অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিলাম। রেজাল্ট পরপর পজিটিভ পাওয়ার পর বলেছিল, মা, সারা তোমার বৌমা হোক, এটা আমার রবও চান, আর আমিও চাই। মেয়েটার পরিবর্তন আমাকে ওর দিকে ভীষণ আকৃষ্ট করছে, তুমি তোমার মতো করে কথা আগাতে পারো। সারা নিশ্চুপ নীরবে শুনছে। কথাটা শুনেই মুখটা নামিয়ে নিল, হয়তো লজ্জা পেয়েছে। মুস্তাকিনের মা, আমি আমার ছেলের জন্যেই বুকে আশা বেঁধে বসেছিলাম তোমার অপেক্ষায়, কিন্তু তুমি যে বিয়েতে রাজি না এটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি। ধীরে ধীরে ছেলেটার প্রাণ চঞ্চলতা কমে আবার কেমন যেন নীরব হয়ে যাচ্ছিল, হয়তো তোমার প্রতি অভিমানে। এই বয়সে ছেলের এমন অবস্থা দেখে আর সহ্য করতে পারেনি মা, বলেই কান্না জুড়ে দিল। সারা বলল, প্লিজ কাঁদবেন না আন্টি, আসলে আমার জীবনে আমি এত গুনাহ করেছি যে মনে হচ্ছিল যে কটা সেকেন্ড বেঁচে আছি আগে নিজেকে শুদ্ধ করতে হবে, রবের কাছে ক্ষমা চাইতে হবে। মনে হচ্ছিল এই বুঝি আমার মৃত্যুর ফেরেশতা চলে এসেছে, তাই আমি রবের কাছে শুধু কেঁদেই যাচ্ছিলাম। আমি সত্যি সব ভুলে নিজেকে নিয়েই ছিলাম স্বার্থপরের মতো, আমাকে মাফ করে দিন আন্টি। মুস্তাকিনের মা বলল, বাদ দাও সেসব কথা, এখন বলো ভালো আছো তুমি? আন্টি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, একটা সুযোগ দিন আন্টি প্লিজ। কেঁদো না মা, তুমি তোমার বাসায় কথাগুলো দেখো তারা কি বলে, আমার নাম্বার নিয়ে যাও, ফোনে জানিয়ে দিলেই হবে। জি আন্টি, জাজাকিল্লাহু খাইরান। আন্টি আমি আপনাকে মাঝে মাঝে দেখে যাব, আর প্লিজ চিন্তা করবেন না বেশি। ঠিক আছে মা। আয়েশা, আয়েশা। আয়েশা সহ হাসিব মুস্তাকিনও কেবিনে প্রবেশ করল। আয়েশা বলল, জি আন্টি। সারার সাথে রাগ করিস না মা, ওর দোষ নেই, ওর সাথে কথা বল। সারা তুই বাসায় যে কল দিস, কথা আছে। আন্টি আমি এখন যাই, আবার আসবো ইনশাআল্লাহ। সারা বিদায় নিয়ে বাসায় ফিরে এলো, মনে হচ্ছে নিজেকে অনেক হালকা লাগছে। মাগরিবের আজান পড়ে যাওয়ায় সারা নামাজটা আদায় করে নিল, নিজেকে প্রস্তুত করে নিল ভাবি ও মা বাবার সাথে কথা বলার জন্য। কেমন যেন ভয়ে হচ্ছে। সারা সবার সাথে ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে, বাবাকে বেশ গম্ভীর দেখাচ্ছে, কে জানি কিভাবে রিয়্যাক্ট করবে। সারা বলল, বাবা একটা কথা ছিল। সাইফ চৌধুরী বলল, হ্যাঁ মা বল। আসলে একজন আমাকে বিয়ের জন্য প্রপোজাল দিয়েছে। সাইফ চৌধুরী এত বেশি অবাক হয়েছে যে বেশম খেয়েছে। আরে পানি খাও, পানি খাও। সাইফ চৌধুরী পানি খেয়ে নিজেকে সামলে নিয়ে বলল, তুই বিয়ের কথা বলছিস? যে কিনা বিয়ে শব্দটা শুনলেই রেগে ভাঙচুর শুরু করত। তোর শরীর ঠিক আছে তো মা? উফ বাবা, ফাজলামো না, সিরিয়াসলি বলছি আমি। সাইফ চৌধুরী এখন একটু সিরিয়াস হয়ে গম্ভীর মুখে বলল, তা ছিলে কি করে, কেমন কি? আমাদের ভার্সিটির টিচার, বায়োকেমিস্ট্রি নিয়ে পিএইচডি করেছে, এই বছরেই নতুন জয়েন করেছে। বাহ ভালো, কিন্তু তোর থেকে বয়সটা বেশি হবে মনে হচ্ছে। আচ্ছা সেটাও ব্যাপার না, তা তার বাবা কি করে? বাবা নেই, 2 বছর হলো মারা গেছে। সো স্যাড। মা আছেন? পরিবারে কে কে আছে? মা ছেলে দুজনই, ভাই বোন নেই আর। ভালো তো, বাসায় আসুক ছেলেকে নিয়ে,
আমাদের সাথে কথা বলে যাক। তোর মত থাকলে আমার কি সমস্যা? আমার মত আছে, কিন্তু তোমাদেরও সমস্যা আছে। মত থাকলে কি সমস্যা? কি যে বলিস না, আমি কি তোর তেমন বাবা? আজ অবধি যা চেয়েছিস, যেভাবে চেয়েছিস সব দিয়েছি। সমস্যাটা আসলে আমার জন্য সমস্যা না, হয়তো তোমাদের সেটা সমস্যা মনে হতে পারে। আচ্ছা বল, শুনি কি সমস্যা? উনি পড়াশোনা চলাকালীন একবার বিয়ে করেছিলেন, মেয়েটা ডিভোর্স করে চলে গেছে। উনি যেভাবে মেয়েকে রাখতে চাইতেন সেভাবে মেয়েটা থাকতে রাজি ছিল না, কিন্তু তারা যথেষ্ট সচ্ছল পরিবার। হোয়াট? তুই ভাবলি কিভাবে তোকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দেব? আর তুই কি বোঝাচ্ছিস ছেলেটার দোষ না থাকলে এমনি চলে যায়? আমি আমার একমাত্র মেয়েকে এমন কোনো ছেলের সাথে কখনো বিয়ে দেব না। বাবা শোনো, কিচ্ছু শুনবো না। সারা রাম্মু, তুমি তোমার মেয়েকে বোঝাও। ভালো মাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে হন হন করে চলে গেলেন। মামা শোনো, আমি ওনাকেই বিয়ে করতে চাই। তুমিও তোমার মেয়ের জেদ সম্পর্কে ভালোভাবেই জানো, এই বলে দিলাম। কিছুটা স্বর উঁচু করেই কথাগুলো বলল। ভালো মা, তুমিও শুনে রাখো, আমি কখনো বিয়ে করলে ওনাকেই বিয়ে করব, না হলে না। সারা খাবার প্লেট নিয়েই নিজের ঘরে চলে গেল। ডাইনিংয়ে আর বসে থাকতে ইচ্ছে করছিল না। সারা সেই দিনের পর আর বাবাকে কিছু বলেনি, শুধু ভালো মাকে একবার বলেছে, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে ব্যাপারটা ভালো করে ভেবে ডিসিশন জানিও। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। সারা আজ প্রথম মুস্তাকিনের বাড়িতে এলো। আয়েশার সঙ্গে এসেছে মুস্তাকিনের মাকে দেখতে। আগের তুলনায় তিনি অনেকটা সুস্থ, এখন হাঁটাহাঁটি করতে পারে, তবে শরীরটা এখনো দুর্বল জন্য কাজ করতে পারে না। মুস্তাকিন মায়ের দেখাশোনা এবং রান্নাবান্না সহ বাড়ির কাজের জন্য দুটো বুয়া রেখেছে। মাকে অযত্নে ডাকতে চায় না সে। সারা মুস্তাকিনের মায়ের সাথে দেখা করে জানিয়ে এসেছে যে সে বাসায় কথা বলেছে। তারা এখনো কিছু জানায়নি, তবে আশ্বাস দিয়ে এসেছে যে ইনশাল্লাহ পজিটিভ রেজাল্টই পাবেন তিনি। আজ অনেকদিন পর রায়হান মিষ্টিকে নিয়ে হাসিবদের বাসায় এসেছে। মিষ্টির মন খারাপ দেখে রায়হানই বুদ্ধি করে এখানে নিয়ে আসলো। আয়েশার সাথে গল্প করলে ভালো লাগবে, আর ওর নিজেরা অনেকদিন হলো হাসিবের সাথে দেখা করা হয় না। দেখা হবে কিভাবে? সকালে উঠে নামাজ পড়ে ল্যাপটপে অফিসের কাজ, তারপর খাবার খেয়ে ভার্সিটিতে যাওয়া, সেখানে 2-1টা ক্লাস করে বাড়ি এসে কোনো রকমে ফ্রেশ হয়ে নামাজ পড়েই অফিসে যাওয়া, আবার অফিস থেকে রাত 10টায় বাড়ি ফেরা। এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে গেছে তার জীবনে। রায়হানের কিছু করার নেই, এভাবেই নিজেকে অভ্যস্ত করতে হবে। বাবা না থাকায় এত বড় বিজনেসটা তারই সামলাতে হবে। মিষ্টি এসেই আয়েশার কাছে ভেতরের ঘরটাতে চলে গেছে। আয়েশা এখন আর নন মেহরাম কারুর সামনে আসে না, খুব বেশি জরুরি হলে পূর্ণ পর্দা মেনটেন করেই সামনে আসে। রায়হান হাজিবের কাছে এসেই সারা আর মুস্তাকিনের ব্যাপারটা জানল। রায়হান একদিক দিয়ে বেশ খুশি হয়েছে, আরেক দিক দিয়ে কেন যেন হঠাৎ মনে হচ্ছে, আমি কি পারতাম না তোর জন্য একজন দিনদার জীবনসঙ্গী হতে? হাসিবি রায়হানকে জানালো সারার বাবা প্রথম দিকে না মানলেও মেয়ের জেদের কাছে হার স্বীকার করে নিয়েছে গতকাল। মুস্তাকিনরা আগামীকাল সারার বাসায় সারাকে দেখতে যাবে। ঠিক দেখতে না, দেখা তো হয়েছেই, সারার বাবা মায়ের সাথে কথা বলতে যাবে। রায়হান কথাটা শুনে প্রথম দিকে কিছুটা অবাক হয়েছিল, কিন্তু পরে নিজেকে বুঝ দিয়েছে এই সারা তো আর আগের সেই সারা নেই। আয়েশা আর হাসিব তাদের রাতের খাবার না খাইয়ে ছাড়েনি, তাই ডিনার করেই তারা বিদায় নিয়ে বাসায় ফিরে এলো। বৃষ্টি সারার বিয়ের ব্যাপারটা জেনে এত বেশি খুশি হয়েছে যে ওর খুশি দেখে মনে হচ্ছে সারার না ওই বিয়ে। মিষ্টির মুখে সারার বিয়ের খবর শুনে রামিসাও বেশ খুশি হয়েছে, কিন্তু ছেলের দিকে এক নজর দেখে বুঝতে পেরেছে রায়ানের যতটা খুশি হওয়া দরকার ছিল ততটা সে নয়। আজ সারাকে দেখতে আসবে। রেহেনা সারার নানুকে সহ শাহিদাকেও ডেকেছিল, কিন্তু শাহিদা আসতে রাজি হয়নি। সে বলেছে বিয়ে ঠিক হলেই বিয়ে বিন আসবে। এভাবে দেখতে আসার দিন আসলে নাকি ছেলের বাড়ি থেকে ভালো চোখে দেখবে না। রেহেনাও আর কথা বাড়ায়নি। সকাল থেকে রেহেনা বাড়ির দুটো বাবুর্চিকে নিয়ে অতিথি আপ্যায়নের সব রান্না শেষ করে নিল। টুম্পাকে দিয়ে পুরো বাড়িটা সুন্দর করে গুছিয়ে নিল। মালিকে বলে বাড়ির সামনে বড় বাগানটাও পরিষ্কার করে নিয়েছে। সুন্দর সুন্দর তাজা কিছু ফুল নিয়ে এসে ড্রয়িং রুমে দামি ফুলদানিতে সাজিয়ে রেখেছে। রেহেনা আজ ভীষণ খুশি। তার আনন্দ আয়োজন দেখে মনে হচ্ছে সারা সত্যি তারই মেয়ে। এই বিয়েতে সাইফ চৌধুরী বেশি খুশি না হলেও মেয়ের খুশির জন্য সব মেনে নিয়েছে। তার মা হারা মেয়েটা আজ অবধি যা চেয়েছে কোনো কিছুই যে অপূর্ণ রাখেনি, আর আজ শেষ জীবনে এসে একটা অপূর্ণতার অপবাদটা সে মেনে নিতে রাজি নয়। সাইফ চৌধুরী নিজেও খেয়াল রাখলেন আয়োজনের যেন কোনো ত্রুটি না থাকে। আসর বাক্তের পরপরই মুস্তাকিনের মা
আয়েশা এবং হাসিব সারার বাসায় পৌঁছে গেল। আয়েশা ভালো মেয়েকে বলে দোতলায় সারার রুমে চলে গেল। মুস্তাকিনের মা রেহেনার সাথে বসে এটা সেটা নিয়ে গল্প করছিল। সাইফ চৌধুরী নামাজ পড়ে এখনো বাসায় ফেরেনি। রেহেনা জানালো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারা যেন হালকা নাস্তা সেরে নেয়। মুস্তাকিনের মা রেহেনাকে নিয়ে সারার ঘরে যেতে চাইলেন। মুস্তাকিনের মা ঘরে প্রবেশ করায় সারা তার গল্প থামিয়ে লজ্জায় মুখটা নিচু করে নিল। সারা তো আজ প্রথম তার সামনে যাচ্ছে না, তাহলে এত কেন লজ্জা পাচ্ছে তার বুঝে আসছে না। কিছুক্ষণ সারার সাথে কথা বলতে বলতে সাইফ চৌধুরী ফিরে এসেছে শুনে নিকাবটা ভালো করে নামিয়ে নিচে ড্রয়িং রুমে চলে এলো। সাইফ চৌধুরী নিজেই সালাম দিল। বিভিন্ন কথার মাঝে সাইফ চৌধুরীর কেন যেন মনে হলো কণ্ঠটা তার ভীষণ চেনা। মনে হচ্ছে অনেক বছর আগে থেকে চেনে, কিন্তু দীর্ঘদিন শুনে উঠতে পারেনি। সাইফ চৌধুরীর সন্দেহ কাটিয়ে তুলতে জিজ্ঞেস করল, ভাবি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম আপনাকে। মোমেনা কথাটা শুনেই বুঝে গেছে সে কি বলতে চায়, কিন্তু পরিচয় দেওয়াটাই উত্তম বলে মনে করছে এখন। একদিন তো জানতেই পারবে মেয়ের কাছ থেকে যে তারা একই কলেজে পড়াশোনা করেছে। মোমেনা বলল, জি বলুন। সাইফ চৌধুরী বলল, আপনি কোথায় পড়াশোনা করেছেন? না মানে আমার পরিচিত একজনের মতো মনে হচ্ছে কণ্ঠ শুনে, তাই জিজ্ঞেস করলাম। কিছু মনে করবেন না। আপনি যাকে মনে করছেন যদি আমি সেই হই? মোমেনা, সত্যি তুই? হ্যাঁ আমি। এতক্ষণ মুস্তাকিন সহ সবাই অবাক হয়ে একবার মুস্তাকিনের মায়ের দিকে আর একবার সারার বাবার দিকে তাকাচ্ছিল। এবার আয়েশা হুট করে বলে উঠল, বলল, আপনারা কি পূর্ব পরিচিত? সাইফ চৌধুরী বলল, হ্যাঁ রে মামনি, তোর আন্টি আর আমি একই কলেজে পড়েছি, রাজশাহী সিটি কলেজে। তোর আন্টি খুব ব্রিলিয়েন্ট ছাত্রী ছিল বুঝলি, সব সময় টপ হতো, তাও আবার সেই সময় সায়েন্সেই। আর আমি দুর্ভাগা, হতাম সেকেন্ড। আর কখনো টপ হতে পারতাম না বলে ওকে সহ্য করতে পারতাম না। কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠার পরপরই সারা আর কলেজে আসা অফ করে দেয়। কারণটা তৎক্ষণাৎকেই জানিনি। পরে শুনেছিলাম ওর বাবা নাকি স্ট্রোক করেছিল, অবস্থা খুব একটা ভালো ছিল না। মেয়ের বিয়ে দিয়ে যেতে চায় জন্য মোমেনাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। প্রথম দিকে সবারই খারাপ লাগছিল, কিন্তু যখন আমি পরপর টপ করছিলাম ক্লাসে তখন বেশ খুশি হয়েছিলাম মনে মনে। সবাই সাইফ চৌধুরীর কথাগুলো হো হো করে হেসে উঠল। শুধু মুস্তাকিন তার মায়ের গম্ভীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। একমাত্র মুস্তাকিনই জানে তার মায়ের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্টটা কতটা। অনেক হেসেছিস, এবার থাম। টপ হতে পেরে হাসি যেন আর থামছে না। তোর হাসি দেখে বুঝতে পারছি তুই সত্যি কত খুশি হয়েছিলিস সেদিন। আরে রাগ করছিস কেন? তুই আর আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম বলেই সবাই জানতো। হ্যাঁ আসলেই বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু তোকে বেশ হিংসা করতাম এই পড়ার ব্যাপারে। কিন্তু বিশ্বাস কর আমি কষ্টও পেয়েছিলাম। তোর কত স্বপ্ন ছিল সেগুলো তো সব আমিই জানি। তুই বড় একজন ডাক্তার। মোমেনা তাকে আর এই ব্যাপারে আর কথা বাড়াতে দেয়নি। মাঝপথে থামিয়ে, আচ্ছা ছাড় সেসব কথা, আমরা সারা মায়ের ব্যাপারে কথা বলি নাকি? দাঁড়া এক মিনিট। তার আগে বল, তুই এমন জুব্বা হুজুন্নি সেজেছিস কবে থেকে? সাইফ, এটা নিয়ে ফাজলামো না প্লিজ। এটা শারী পর্দা, যেটা মেয়েদের জন্য ফরজ ইবাদত। আর যদি বলিস কবে থেকে এমন পরিবর্তন, তবে জানাই খুব বেশি দিন না, ৩-৪ বছর হবে। আমার সোনার টুকরো ছেলের ওসিলায় আলহামদুলিল্লাহ আমিও হিদায়ত পেয়েছি, রবের নিকট ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছি। কত অজ্ঞ ছিলাম আমি, স্কুল কলেজ টপ করলেও মূল শিক্ষায় 0 ছিলাম। যাক আলহামদুলিল্লাহ। এই সারামু, যাও সারাকে নিয়ে এসো, রেহেনাকে উদ্দেশ্য করে বলল। না না, সারাকে আনতে হবে না, এখানে হাসিবোর জন্য নন মাহারাম। আমরা তো সারাকে দেখিয়েছি। কথাবার্তা শেষ করে মুস্তাকিন শুধু একবার ওর সাথে কথা বলেই আসলেই হবে। আচ্ছা বল শুনি। আরে হ্যাঁ, ছেলের মা বাবারা যেভাবে মেয়ের বাবার থেকে মেয়ে চেয়ে আবেদন করে, কই সেভাবে তো কিছু বললি না তুই। এই যে বাবা, আমি কিন্তু বলে দিচ্ছি, তোমার মা যদি সেভাবে না বলে আমি কিন্তু মেয়ে দেব না, এই বলে দিলাম। মুস্তাকিন কিছুটা লজ্জা পেয়ে গেল কথাটা শুনে। ফাজলামো করিস না সাইফ, আমরা কিন্তু এখন আর কলেজে পড়ি না। ছেলে মেয়ের বিয়ে দিব আর তোর ফাজলামো যায় না, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগের মতোই তেজ তোর। বল কবে নাগাদ কেমন কি? আহা, আমার ভাবতেই মজা লাগছে তুই আমার বেআইন হবি। জি বেআইন সাহেব, শুনুন, আমি তাড়াতাড়ি আমার বৌমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই। সামনে শুক্রবারই বিয়ের দিন করলে কেমন হয়? আরে এত তাড়াতাড়ি কেন? আমার একমাত্র মেয়ের বিয়ে, কত দাওয়াত করতে হবে, কত কিছু অ্যারেঞ্জ করতে হবে। মাঝখানে এই 4-5 দিনের মধ্যে তা কি সম্ভব নাকি? মুস্তাকিন এবার বলে উঠল, আঙ্কেল যদি কিছু মনে না করেন আমি কিছু কথা বলতাম। হ্যাঁ বাবা বলো। আমি আসলে সম্পূর্ণ শরিয়ত মাফিক বিয়েটা করতে চাই, যেখানে আল্লাহ নারাজ হবেন না, বরং বরকত থাকবে।
আপনি জানেন কিনা জানি না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়ের খরচ যত কম সেই বিয়েতে বরকত তত বেশি। তাই খুব কাছের যারা আত্মীয় তাদের নেই বিয়েটা সম্পন্ন করতে চাই। দরকার হলে ওয়ালিমাতে সবাইকে দাওয়াত করতে পারেন। আর ওয়ালিমার খরচ তো আমার। আসলে মেয়ের পরিবার থেকে যেন কোনো খরচ না হয় তেমনই বলা হয়েছে হাদিসে। লেনদেন সংক্রান্ত বিষয়ে হাদিসে বলা হয়েছে, শরিয়াতে বিবাহের লেনদেন সম্পর্কে এতটুকু বলা হয়েছে যে ছেলে নিজের সঙ্গতি অনুযায়ী মহর দেবে এবং স্ত্রীর সাথে মুলাকাত হয়ে যাওয়ার পরে সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরকে অলিমা খাওয়াবে। বিবাহের খরচ এই দুটোই এবং দুটোই ছেলের দায়িত্বে। আর স্ত্রীর ভরণ পোষণের ব্যাপার তো আছেই। সুতরাং থাকার জন্য একটা ঘর, পরার জন্য কাপড় আর খানাপিনার ব্যবস্থায় সারা জীবন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রীদের থাকার জন্য ঘর, খাওয়া পরার জন্য খাদ্য বস্ত্র সবই ইনসাফের সাথে দিয়ে গেছেন। শরিয়াতে মহরের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী মহর ধার্য করবে। মহরের সর্বনিম্ন পরিমাণ 2.5 ভরি রূপার দাম, যার বর্তমান বাজার মূল্য 500 টাকা, 1999 খ্রিস্টাব্দেও। আমাদের সমাজে যে প্রথা চালু হয়ে গেছে যে ছেলের সামর্থ্য থাক বা না থাক 2 লাখ, 5 লাখ, 7 লাখ এরকম একটা কিছু নির্ধারণ করা হয়। শরিয়াতের দৃষ্টিতে এটি জায়েজ নেই। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কেউ যদি এই নিয়তে মোটা অঙ্কের মহর ধার্য করে কিন্তু তার আদায় করার নিয়ত না থাকে তাহলে এটা মারাত্মক অপরাধ হিসাবে গণ্য হবে। কানসিল উম্মালের একটি হাদিসে বর্ণিত হয়েছে, ওই ব্যক্তি হাসরের ময়দানে ব্যভিচারীদের কাতারে উঠবে এবং ওই অবস্থায় তাকে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে। 16.542। স্ত্রীর নিকট থেকে যদি মহর মৌখিকভাবে মাফ করিয়ে নেওয়া হয় বা এর জন্য কোনো পলিসি অবলম্বন করা হয় তাহলে তা জায়েজ হবে না। তাছাড়া মৌখিক মাফ অধিকাংশ ক্ষেত্রে লৌকিকতার কারণে হয়ে থাকে, আর এটা পুরুষের আত্মমর্যাদাবোধের পরিপন্থী। তবে কোনো স্ত্রী যদি আন্তরিক সন্তুষ্টির সাথে মাফ করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা। মহরের মধ্যে শুধুমাত্র অলংকারকে বিবির সম্মতিতে সামিল করা যাবে। তবে বিবাহের সময় বা পরে যদি মহরের টাকা থেকে অলংকার দান করা হয় তাহলে স্ত্রীকে সেটা স্পষ্টভাবে জানিয়ে স্ত্রীর সম্মতি নিতে হবে যে এটা মহরের টাকা থেকে দেওয়া হচ্ছে। দেওয়ার সময় কিছু না বলে পরে বলা যে ওটা মহর থেকে দিয়েছি, খুবই অন্যায় কথা। পাত্রপক্ষের লেনদেনের মধ্যে আরেকটি বিষয় হলো অলিমা। অলিমা সুন্নাত। বিবাহের পরে পাত্রপক্ষ এর ব্যবস্থা করবে। ছেলে নিজের সামর্থ্য অনুযায়ী এর অলিমার ব্যবস্থা করবে। কারো সামর্থ্য থাকলে বকরি জবাই করে খাওয়াবে, না পারলে মুরগি জবাই করে খাওয়াবে। তাও যদি না পারে কমপক্ষে কিছু মিষ্টি মুখ করিয়ে দেবে। অলিমা পেট ভরে খাওয়াতে হবে এমনটি কোনো জরুরি নয়, আর এই জন্য ধার কর্জের অনুমতি নেই। মোট কথা, মহর আর অলিমা এই দুটি বিষয়ই হচ্ছে বিবাহের লেনদেন, আর উভয় জমিরায় জিম্মায়। মিশকাতে শরীফ 278। প্রচলিত আরেকটি লেনদেন পাত্রপক্ষ অন্যায়ভাবে পাত্রীপক্ষের ওপর চাপিয়ে দেয়, যেটাকে যৌতুক বলা হয়। ছেলেকে ঘড়ি, হোন্ডা, জাহান নামের একটা বাক্স, টিভি ইত্যাদি দেওয়ার দাবি করা হয়। মেয়ের বাপের ওপর চরম জুলুম করে তা আদায় করা হয়। অথচ হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, কোনো মুসলমানের মাল তার আন্তরিক সন্তুষ্টি ব্যতীত নেওয়া তা হালাল হবে না। মিশকাত শরীফ 255। আবার কখনো পাত্রপক্ষ এমনও দাবি করে যে বরের সাথে বরযাত্রী হিসাবে 50 বা 100 জন লোক আসবে, তাদের খানা দেনার ব্যবস্থা করতে হবে। শরিয়াতে এটাও নাজায়েজ। ফতোয়া মাহমুদিয়া 7.318। সাইফ চৌধুরী বলল, এত কিছু তো জানা ছিল না, কিন্তু তাই বলে আমি আমার মেয়ের বিয়েতে খরচ করতে পারবো না। মুস্তাকিন বলল, আঙ্কেল, হাদিসে তেমনই বলা হয়েছে। আপনি যদি একান্তই কিছু করতে চান তাহলে একটা স্বভাবের কাজ করতে পারেন। কেমন কাজ? আমাদের বিয়ের দিন আপনি বেশ কয়েকটা এতিমখানায় খাবারের ব্যবস্থা করতে পারেন। আশেপাশের অনেক খেতে না পাওয়া মানুষ আছে, তাদের খাওয়াতে পারেন। তারা হয়তো দামি দামি উপহার দেবে না, শুধু পেট ভরে খাবে আর আপনার জন্য, আপনার মেয়ের জন্য প্রাণ ভরে দোয়া করবে। সাইফ চৌধুরী বিস্ময়ের চোখে মোস্তাকিনের দিকে তাকিয়ে ভাবছে, আমার মেয়েটা সত্যি অনেক ভাগ্যবতী। আল্লাহর অশেষ রহমতে এত ভালো, উদার, অমায়িক একজনকে স্বামী পেতে যাচ্ছে। কত সুন্দর গুছে কথা বলে, প্রাণ জুড়ে গেল। মোমেনা বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোর মেয়েও অনেক লাকি। কথা মতো সেভাবেই বিয়ের দিন তারিখ ঠিক হল। আগামী শুক্রবারই বিয়ে। সব কথাবার্তা শেষে এবার সময় এলো সারার সাথে কথা বলার। মোস্তাকিনের বেশ নার্ভাস লাগছে। কেন লাগছে তা সে জানে না। এর আগেও তো কতবার সারার সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে। তবুও আয়শা মুস্তাকিনকে নিয়ে সারার ঘরে পৌঁছে দিয়ে বলল, সারা, তোরা কথা বল, আমি বাইরে অপেক্ষা করছি, কিছুক্ষণ পরে আসছি। যে বলা সেই কাজ। কাউকে কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। মুস্তাকিন চাচ্ছিল আয়শাকে এখানেই সারার পাশে থেকে যেতে বলতে, কিন্তু সুযোগ আর পেল কই। দুজনের কেউই কথা বলছে না, অনেকক্ষণই চুপচাপ নীরবতা পালন করছে। মুস্তাকিন বুঝতে পারছে সারা লজ্জা পেয়ে কথা বলছে না, কিন্তু সেও যে নার্ভাস হয়ে কথা বলতে পারছে না, এটার কি করবে। মুস্তাকিন পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছে সারার দিকে তাকাল। সারা মুখ নিচু করে বসে আছে,
লজ্জায় গাল দুটো লাল আভা ছড়িয়েছে। কলাপাতা রঙের একটা সিল্কের শাড়ি পরেছে, চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক ছুঁয়েছে। মুস্তাকিন মনে মনে মাশাল্লাহ বলতে যেয়ে যে সত্যি সত্যিই বলে ফেলেছে সেটা বুঝে উঠতে পারেনি। সারার বালা জি প্রশ্নতে বুঝতে পারল সে মুখেই মাশাল্লাহ বলে ফেলেছে। মুস্তাকিম বলল, না মানে কিছু না। ও কিছু বলবেন? না, আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। জি না, নেই। ও হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা জানাতে চাই। জি বলুন। আমি আর ভার্সিটিতে যাব না, মানে পড়াশোনা করব না। এ ব্যাপারে আপনার যেটা মতামত সেটাই করবেন, আমার কোনো সমস্যা নেই। আপনাকে আরও একটা কথা বলার ছিল, আমার অতীত নিয়ে। অতীত যেমনই হন সেটা জানানো গুরুত্বপূর্ণ নয়, আমি বর্তমানে নিয়ে থাকতে পছন্দ করি। যদিও তেমন কিছু না। আচ্ছা বাদ দিন। জি আসি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তেমন কোনো কথাই হলো না। মুস্তাকিন চেয়েছিল আরও কিছুক্ষণ বসে কথা বলবে, কিন্তু এত বেশি নার্ভাসনেসের কারণে তার হয়ে উঠল না। তাই আজকের মতো বিদায় নিয়ে মুস্তাকিম বাসা চলে গেল। মা অনেক খুশি, সেও খুশি, তবু কেন জানি মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করতে লাগল। সারা এখন আর ভার্সিটি যায় না। একরকম সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সে আর দুনিয়াবি পড়াশোনা করবে না। দুনিয়াবি কোনো মোহেই তার মধ্যে রাখতে চায় না। রব্বুল আলামিনের খুশির জন্য নিজেকে এই দুনিয়ার মোহ থেকে হেফাজত করার জন্য সব ত্যাগ করেছে, আলহামদুলিল্লাহ। তবে ত্যাগ করতে চেয়েছে বলেই এখানে বাধা আসবে না তেমনটিও সারা ভাগেনি। সে জানে সারা শয়তানকে ছাড়লেও শয়তান সারাকে ছাড়বে না। বারবার তাকে নানাভাবে দুনিয়ার মোহতে আকৃষ্ট করবে, প্রতিটা পদে পদে বাধা দিবে, দ্বিধায় ফেলবে, ডিপ্রেশনে ফেলবার চেষ্টা করবে, এমনকি পরিবার পরিজনও সহজে সবকিছু মেনে নিবেন না। তাই সে প্রথমত নিজেকে এমনভাবে তৈরি করেছে যে যাই বলুক, যত বাধাই আসুক, যত কষ্টই হোক, সে তার সিদ্ধান্তে অটল থাকবে। ওই অর্থাৎ শয়তান, যে তোমাদেরকে তার কাফের বন্ধুদের ভয় দেখায়। সুতরাং যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। সূরা আল ইমরান ১৭৫ নম্বর আয়াত। সে বিশ্বাস করে তার সৃষ্টিকর্তা তাকে কখনো নিরাশ করবে না। আল্লাহর অনন্ত নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা বিশ্বাসীগণ আনন্দ প্রকাশ করেন, আর নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের শ্রমফল নষ্ট করেন না। সূরা আল ইমরান ১৭১ নম্বর আয়াত। আর যদি তারা তোমায় ধোঁকা দিতে চায় তাহলে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনিই তোমাকে শক্তিশালী করেছেন তার সাহায্য এবং মুমিনদের দ্বারা। সূরা আল আনফাল ৬২ নম্বর আয়াত। সারা জানে না সে পরিপূর্ণ মুমিনা হতে পেরেছে কিনা, তবে সে এটা স্বীকার করে সে শুধু আল্লাহকে বিশ্বাস করে এবং ভরসা করে। হে নবী, তোমার জন্য ও তোমার অনুসারী বিশ্বাসীদের জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আল আনফাল ৬৪ নম্বর আয়াত। মুস্তাকিন আজ ভার্সিটি থেকে ফিরে সেই যে ঘরে ঢুকেছে আর বের হবার নামগন্ধ নেই। মুস্তাকিনের মা বারবার দরজায় নক করছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না। চিন্তায় যেন তার মাথা ফেটে যাচ্ছে। এই তো সকালেও বেশ ভালো ছিল, যাবার আগে তার কপালে একটা চুমু দিয়ে ভার্সিটিতে গেল, কিন্তু হঠাৎ এমন কি হল? সে অঝরে কাঁদছে আর দরজার বাইরে থেকে ছেলেকে ডাকছে, মুস্তাকিন, বাবা কি হয়েছে তোর? দরজা খোল, আমার কিন্তু শরীর খারাপ লাগছে। এমন করছিস কেন বাপ? বল কি হয়েছে? বাবা, বাবারে, আমি কাঁদছি তাও তুই এমন করছিস? অনেক ডাকাডাকির পর মুস্তাকিন ভেতরে থেকেই শুধু জানান দিল সে ঠিক আছে, তার শরীরও ঠিক আছে, তাকে একটু একা থাকতে দিতে, পরে সব জানাবে। কিন্তু মায়ের মন কি আর তা বোঝে? তারও যে ছেলের কষ্টে কষ্ট হচ্ছে। ভেতরে ভেতরে সে অস্থির হয়ে উঠল। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। কি মনে করে যেন হাসিবকে ফোন দিল। হাসিব বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। হাসিব, কোথায় তুই? আন্টি, আমি মাত্রই বাসায় ফিরলাম মাদ্রাসা থেকে। কেন, কোনো সমস্যা? সব ঠিক আছে তো? মুস্তাকিনের মা নিজেকে সামলাতে না পেরে কেঁদে উঠল। আন্টি, কি হয়েছে? কাঁদছেন কেন? মুস্তাকিন কোথায়? তুই একটু আসতে পারবি বাবা, প্লিজ? হ্যাঁ অবশ্যই, আমি এখনই আসছি আন্টি, আপনি কান্না করিয়েন না, তাড়াতাড়ি আয় প্লিজ। হাসিব ভেবেই পাচ্ছে না হঠাৎ কি এমন হতে পারে যার জন্য আন্টি ফোন দিয়ে কান্না করছে। হাসিব আসার পরপরই মুস্তাকিন দরজা খুলেছে, সঙ্গে মাও আছেন। মুস্তাকিন নিশ্চুপ নীরব দেখে হাসিব কড়াভাবেই প্রশ্ন করে উঠল, কি সমস্যা কি তোর? এই বয়সে এসেও কি তোর জন্য আন্টির কাঁদতে হবে? তুই কি এখনো অবুঝ? মুস্তাকিন নিশ্চুপ, কেবল মায়ের দিকে অসহায়ের দৃষ্টিতে একবার তাকাল। হাসিব বলল, আচ্ছা কি হয়েছে বলতো, যার জন্য তুই ঘরে মুখ লুকিয়েছিস? মুখ লুকাইনি হাসিব। বাহ, এদিক দিয়ে 16 আনা। যা হোক, বল কি হয়েছে? রাইসা এসেছিল ভার্সিটিতে। হ্যাঁ তো?
তো কি, এসে সবাই কি বলে গেছে সে আমার বউ, এখনো নাকি আমাদের সম্পর্ক আছে, অফিসের সবার সাথে দেখা করে এসবই বলে গেছে। আজব তো, এইসবের মানে কি? আমি বুঝতে পারছি না ওর আসলে উদ্দেশ্য কি, তবে ও যে সারা আর আমার বিয়েতে ঝামেলা পাকাবে সেটা স্পষ্ট বুঝতে পারছি। এত বছর পর হঠাৎ আর সবকিছু জানলো কিভাবে? আমি কিভাবে জানব? মুস্তাকিনের মা বলল, ওই বেয়াদব মেয়ে এসে কি কি বলেছে বলতো শুনি। তোর সাথে কথা বলেছে? হ্যাঁ বলেছে। কি কি বলে কিও? তাহলে প্রথম থেকেই বলি কি কি হয়েছে। আমি ভার্সিক্যালে যে টিচার্স রুমে ঢুকার পর দেখি সবাই আমার দিকে তাকিয়ে কেমন কানাকানি করছে। আমি কোনো সময় এসব গায়ে লাগাই না, তাই কাউকে কিছু না বলে আমার চেয়ারে বসে আমার কাজ করছিলাম। হঠাৎ পিয়ন আমাকে দেখে বলল, স্যার আপনার স্ত্রী এসেছে। আমি তো পুরোই অবাক, ভাবলাম সারা এত সাহস পাবে না যে বিয়ে না হতেই সবাইকে জনে জনে এসে বলে যাবে সে আমার বউ বা বউ হবে। মনে মনে রাগে হচ্ছিল, আবার হাসিও পাচ্ছিল, সারার ছেলে মানুষই ভেবে। পরে ওয়েটিং রুমে যে দেখি রাইসা। বিশ্বাস করো মা, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, কল্পনাতেও ভাবিনি যে রাইসা আসবেই আর এসব বলে বেড়াবে। মুস্তাকিনের মা বলল, তারপর কি বললি তুই? আমি কেমন যেন ওখানেই জমে গেলাম, মুখে কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। আর রাইসা তখন আমাকে দেখে বাঁকা হাসি দিচ্ছিল। আমি ওকে কিছু না বলে পিয়নের দিকে তাকিয়ে বললাম। মুস্তাকিন বলল, রমিজ ভাই, উনি আমার স্ত্রী নন, আর আমার এখনো বিয়ে হয়নি, তবে ইনশাল্লাহ সামনেই হবে। রমিজ ভাই কিছু বলল না, জানি না কি বুঝলো কি ভাবল, মুখ গম্ভীর করে রুম থেকে বেরিয়ে গেল। আর তখনই রাইসা বলে উঠল, আমার বাবুটা আবার বিয়ে করবে বুঝে। কথাগুলো যে ভেঙিয়ে বলল তা বোঝাই যাচ্ছে, আর মুস্তাকিন তা বুঝতেই পেরেছে রাইসা তাকে রাগাতেই এসব বলছে। রাইসা খুব ভালো করেই জানে মুস্তাকিন এসব বাবু টাবু একদম পছন্দ করে না। মুস্তাকিন বলল, আপনি এখানে এসেছেন কেন? কি আপনি দেখছো কেন? এতটা পর করে দিও না, আমি না তোমার বউ। সরি, আপনি আমার অতীত এটা কি ভুলে যাচ্ছেন? অতীত সবসময় অতীতেই থাকবে এটা ভেবে না, এটা তোমার ঠিক হয়নি। কিছু কিছু সময় অতীত বর্তমান হয়ে সবার সামনে আসে, আর যেমন আমি এসেছি। মুস্তাকিনের কথাগুলো শুনে প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু নিজেকে সামনে নিল, কারণ এটা তার কর্মস্থল। আপনার উদ্দেশ্য কি? এতগুলো বছর পর নতুন করে আবার কিভাবে কষ্ট দিতে এসেছেন? ইস, এভাবে বলছো কেন? আমি তোমাকে কেন কষ্ট দিব? আমি তো তোমাকে ভালোবাসি জান, তুমিও তো আমাকে ভালোবাসে জান। আর হ্যাঁ, ফিরিয়ে নেওয়া সেটা কখনো সম্ভব না। আমি কখনোই চেঁচিয়ে পড়ে জাহান্নামকে স্বাগত জানাবো না। আমি তোমার জাহান্নাম? হ্যাঁ, জাহান্নাম। আমি তোমার সাথে কথা বাড়তে চাই না, শুধু এটুকুই বলে রাখবো, এতদিন যেরকম দূরে ছিলে আমার থেকে দূরেই থাকো, এতেই ভালো। নিজেকে এইভাবে আর ছোট করো না, এবং আমাকেও না প্লিজ। আমিও তোমাকে বলে রাখি, তুমি আমার ছিলে আর আমারই থাকবে। ওইসব বিয়ে টিয়ে মাথা থেকে ভাত দিয়ে আমায় বাড়ি নিয়ে চলো, না হলে আমিও ছেড়ে দেওয়ার পাত্রী না, ভুলে যেও না। বাই। কথাগুলো বলে রাইসা বেরিয়ে গেছে, কিন্তু ঝড় উঠেছে আমার মনে। নতুন করে আবার কি পরীক্ষায় ফেললেন রাব্বুল আলামিন? কেন জানি নিজেকে স্থির রাখতে পারছিলাম না, হতাশা ভর করতে যাচ্ছিল। তোরাই বল কি করব আমি? আর মা, সরি, আসলে সেই সময় কথা বলার অবস্থায় ছিলাম না। চিন্তা করিস না বাবা, যা হবে ভালোই হবে ইনশাল্লাহ। রাব্বুল আলামিন তোর পরীক্ষা নিচ্ছেন, হয়তো ভালো কোনো প্রতিদান দেওয়ার জন্য। নিজেকে শক্ত কর, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কথাগুলো সারাকে জানানো উচিত হাসিব। হ্যাঁ, ও জানে আমাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু রাইসাকে বিশ্বাস নেই। সারাকে যদি খারাপ কিছু বলে বসে, তখন সারা আমাকে ভুল বুঝবে আর নিজেও কষ্ট পাবে। দাঁড়া, আগেই বলার দরকার নেই, আর তুই একদিন যাক, আমরা দেখি অন্য কোনোভাবে এটা সমাধান করা যায় কিনা। তাছাড়া কোনোভাবে সারার বাবা ব্যাপারটা জেনে গেলে ঝামেলা হবে, তাই ভেবে কাজ করতে হবে। আমি রাইসার সাথে আবার কথা বলতে চাই, তুই থাকবি আমার সাথে। কথা বলা ছাড়া তো আর কোনো উপায় নেই, এ দেখ ব্যবস্থা করা যায় কিনা। দেখছি। ঠিক আছে, আমাকে জানাস। আমি এখন বাড়ি যাই, কথা হবে ইনশাল্লাহ। আর আন্টি, আপনি চিন্তা করিন না, তাওয়াক্কালতু আলা আল্লাহ।